আজকের গল্প মাছ। গল্পটি লিখেছেন শাহাদুল চৌধুরী। ঘুম ভেঙে রফিকের আজ প্রথম যে কথাটা মনে হলো তা হচ্ছে আজকে তার গায়ে হলুদ। অন্য সব দিনের থেকে আজকের দিনটি একদম ভিন্ন। এই জীবনে অসংখ্যবার আজকের দিনটির কথা তার মনে পড়বে, সুতরাং সব কিছুর একটা ভালো মেন্টাল নোট নিয়ে রাখার দরকার। যেমন ঘুম ভেঙে প্রথম কার সাথে দেখা হয়েছিল, এর জন্য অবশ্য তাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। তার ছোট ভাগ্নি চোখ খুলতে না খুলতেই তার বুকের উপরে উঠে বসল। তাড়াতাড়ি ওঠো, মামি ফোন করেছে। ভাগ্নির কথায় রফিকের মনটা এক অদ্ভুত আনন্দে ভরে উঠল। এখনও বিয়ে হয়নি, তবুও কি সুন্দর মামি বলে সম্বোধন করছে। শিশুদের মধ্যে একটা অদ্ভুত সরলতা থাকে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যা একসময় মিলিয়ে যায়। রফিক যখন ড্রয়িং রুমে এসে ল্যান্ডলাইনে তার হবু বউয়ের ফোন ধরল, তখন শীতের সকালে রোদ বেশ চড়া হতে শুরু করেছে। কাজের দিনে কেউ এতক্ষণ ঘুমায়? কাল সারা রাত সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম, তাই সকালে উঠতে দেরি হয়ে গেল। আপনি কি বোনের বাসায় থাকেন? আপনার কি নিজের ফ্ল্যাট আছে? আছে তো, ধানমন্ডিতে। সেখানে আমার মা থাকে। আমি দেশে আসলে বেশিরভাগ সময় আমার বোনের বাসায় থাকি। আমার এই বোন আমার থেকে অনেক বড়। ছোটবেলায় আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, একেবারে মায়ের মতো, দ্বিতীয় মা বলতে পারেন। আপনাকে কেন ফোন করেছে জিজ্ঞেস করবেন না? তাই তো, আসল কথাই তো জিজ্ঞেস করা হয়নি। আপনাকে ফোন করেছে ধন্যবাদ জানাতে। গতকাল আমার জ্বর হয়েছে শুনে আপনি যখন ড্রাইভারকে দিয়ে ওষুধ পাঠালেন, তখন এত ভালো লাগলো। সঙ্গে কি সুন্দর একটা চিরকুট। আমার সারা জীবনের শখ ছিল খুব কেয়ারিং একটা ছেলের সাথে আমার বিয়ে হবে। ভালো কথা, আপনি জানলেন কিভাবে আমার জ্বর হয়েছে? ভাবি গিয়েছিলেন না আপনার ব্লাউজের মাপ আনতে, এসে বলল আপনার নাকি জ্বর এসেছে। রোগী দেখতে ওপরে আসলেন না কেন তাহলে? সেটা কি ঠিক হতো? না, ভালোই হয়েছে আসেননি। আমার বড় ফুফু এসেছে বিয়ে উপলক্ষে। ওনার যা ঠোঁট কাটা। আমার ইমিডিয়েট বড় বোনের বিয়ের সময় হলুদ উপলক্ষে পাঠানো মাছের সাইজ ওনার পছন্দ হয়নি। সেখান থেকেই উনি ঠিক করে ফেললেন নতুন জামাই নাকি খুবই কিপটা স্বভাবের। আপনি ওই দিন আসলে যদি বলে বসতো শাহিনের হবু বরটা খুব বেহায়া, তাহলে আমার সাথে একটা ঝামেলা হয়ে যেত। আপনার নামটা কিন্তু খুব কনফিউজিং। কীরকম? হঠাৎ করে শুনলে বোঝা যায় না ছেলে নাকি মেয়ে। তা ঠিক, নামটা দিয়েছিলেন আমার বাবা। আমার বাবা বলতেন নামের নাকি একটা ফজিলত আছে। কথাটা ঠিকও হতে পারে। শাহিন নামের মানে কি আপনি জানেন না? না, জানি না। জানলে জিজ্ঞেস করব কেন? আমার ধারণা ছিল আপনি জানেন। কেন এরকম ধারণা হবার কারণ? আপনার বায়োডাটা পড়ে জানতে পেরেছিলাম আপনি আদমজি কলেজে পড়েছেন। আপনি যদি পুরনো এয়ারপোর্টের গেট দিয়ে ক্যান্টনমেন্টে ঢোকেন আদমজি কলেজে যাবার জন্য, তাহলে প্রথমেই হাতের ডান দিকে শাহিন কলেজ পড়বে। সেখানে ওদের লোগোতে বাজ পাখি দেখেননি? হ্যাঁ দেখেছি, কিন্তু ব্যাপারটা নিয়ে তখন ভাবিনি। এত দূর থেকে আসতাম, সময় মতো কলেজে পৌঁছতে পারবো কিনা সেটাই তখন মনের ভিতরে বেশি কাজ করত। শাহিন নামের অর্থ তাহলে বাজ পাখি? সেদিন আপনি যখন বললেন আমি আরও 2 সপ্তাহ দেশে আছি, আপনার আমাকে পছন্দ হলে ফোনে জানাবেন, আমি কি 2 সপ্তাহ সময় নিয়েছিলাম? না। বাজ পাখির যখন কিছু পছন্দ হয় তখন সে ক্ষিপ্রতায় তার দিকে ধেয়ে যায়। আমিও ঠিক তেমনি কি আপনার দিকে ছুটে আসেনি? আমার আপনাকে ভীষণ পছন্দ হয়েছিল। প্রথমে যে জিনিসটা আমার ভালো লাগলো তা হচ্ছে আপনার হাসি। আপনার হাসির মধ্যে কেমন একটা শিশুর সরলতা রয়েছে। সব শিশুর হাসি সুন্দর, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে আমরা হাসির সেই সৌন্দর্য হারিয়ে ফেলি। কিন্তু আপনার হাসির সৌন্দর্য অম্লান রয়েছে। আমার কাছে মনে হলো বেশি চিন্তা করতে গেলে আমি না আবার আপনাকে হারিয়ে ফেলি। হয়তো দেখা গেল আমার কোনো বান্ধবীর সাথে আপনার বিয়ে ঠিক হয়ে গেছে, আর আমি আপনার বিয়েতে গিফট নিয়ে গিয়ে মমতাজের মতো গাইছি, ফাইটা যায় বুকটা ফাইটা যায়। আপনি তো খুব মজার মানুষ। আমার তো হাসতে হাসতে পেট ফেটে যাওয়ার জোগাড়। তবে বেশি চিন্তাভাবনা না করে কাজটা আপনি ঠিক করেননি, সেজন্য টেনশন থেকে আপনার জ্বর এসেছিল গতকাল।
এটাকে বলে বিয়ের জ্বর। অবশ্য আপনার সাথে এতক্ষণ কথা বলে আমার নিজেরও এখন কিছুটা টেনশন হচ্ছে। কেন টেনশন হচ্ছে কেন? আমার মনে হচ্ছে আপনি অত্যন্ত বুদ্ধিমতী। আপনার এই ক্ষুরোধার বুদ্ধি আমি বাকি জীবন কিভাবে হ্যান্ডেল করব সেটাই ভাবছি। ইন্টারেস্টিং। প্লিজ ব্যাপারটা একটু ব্যাখ্যা করবেন। এই যে আপনি ফোন করে বললেন ফোন করেছেন ধন্যবাদ দিতে, আসলে কিন্তু ব্যাপারটা তা না। আপনি চেয়েছেন আজকে হলুদ উপলক্ষে আমি যেন একটা বিশাল মাছ পাঠাই, যেন আপনার আত্মীয় স্বজনের সামনে আপনি অপদস্থ না হন। কিন্তু কি সুন্দর করে ব্যাপারটা উপস্থাপন করেছেন, অনেকটা কবিগুরুর গানের মতো। অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলে। আমাকে অবশ্য কথা এখানে থামিয়ে দিতে হচ্ছে, কারণ এখন কাজে ঝাঁপিয়ে পড়তে হবে, বড় মাছের সন্ধানে যেতে হবে। ভালো থাকবেন, শীঘ্রই দেখা হবে। আপা, রোজিনা শব্দের অর্থ কি? রফিকের সাথে কথোপকথনে শাহিন এতই মশগুল হয়ে গিয়েছিল, কখন যে তাদের কাজের বুয়াটি ঘর ঝাড়ু দিতে বেডরুমে ঢুকে তাদের কথোপকথন আড়ি পেতে শুনছিল তা সে খেয়ালই করেনি। এখন তার প্রশ্নে শাহিনের সম্বিত ফিরে এলো। কেন হঠাৎ এই প্রশ্ন কেন? আপনের মতো আমার বাবাও আমার নাম রাখছিল। দেখি এই নামের অর্থ কি? এই কাজের ছুটা বুয়াটি তাদের বাসায় প্রায় 5 বছর ধরে কাজ করছে। তারা তাকে আকাশের মা বুয়া বলে ডাকে। তার যে এমন একটা বাহারি নাম রয়েছে এটা শাহিনের জানা ছিল না। এই নামের অর্থ কি সেটা তো আমি জানি না। দাঁড়াও, গুগল মামাকে জিজ্ঞেস করি। হেইটা আবার আপনার কোন মামা? আছে একজন, তুমি চিনবা না। শাহিন মুঠোফোনে গুগল সার্চ দিয়ে যখন রেজিনা শব্দের অর্থ বের করলো তখন ঠিক মধ্য দুপুর। বিয়েবাড়ির লোকজন আসতে শুরু করে দিয়েছে। এই ভিড়ে লোকজনের মাঝে নিজের নামের অর্থ শুনে আকাশের মা বুয়া হেসে উঠল। আমার নামের অর্থ রানী? আমার বাবাই ভাবছিল আমি রানী হব, আর আমি হইলাম গিয়া চাকরানী। কাফালের নাম গোপাল, আর কারে কয়। আপনার বাবা যে কইছে নামের একটা ফজিলত থাকে, কথাটা সঠিক নয়। কথাটা সঠিক হইলে আজকে আমার এই অবস্থা হয়। আপনি জানেন আজকে সন্ধেবেলা আমারে বস্তি থাইক্কা বাইর কইরা দিব। কেন বের করে দিবে কেন? গত মাসে আকাশের জ্বর হয়েছিল না, তখন তো মেলা দিন কামে যাইতে পারি নাই। সবাই তো আর আপনাদের মতো নয়। অন্য মেম সাহেবরা টাকা কাইটা রাখছে যে কয়দিন কামাই দিছি। গত মাসের বাড়ি ভাড়া দিতে পারি নাই। মালিকের লোক কাল রাত্রে আইসা বইলা গেছে, আজকে ভাড়া না চুকাইতে পারলে সব রাস্তায় ফাইলা দেবে। এখন কি করবা? ভাবতাছি পুরান যেসব বাড়িতে কাজ করতাম তাদের বাসায় ঈদের দেখা করতে যাবো, যদি কিছু বকশিস দেয় তো হেইটা দিয়া বুঝ দিবার চেষ্টা করুম। মানুষের জীবনে কত ভিন্ন রকমের দুঃখ কষ্ট থাকে। আর আজ সকাল থেকে শাহিন কিনা উদ্বিগ্ন হয়েছিল আসন্ন হলুদের মাছের বিশালতা নিয়ে। তার খুব ইচ্ছে করছে অসহায় দুস্থ এই মহিলার পাশে দাঁড়াতে। কিন্তু বাংলা ভাষায় একটা কথা রয়েছে, স্বাদ আছে সাধ্য নাই। তার অবস্থা ঠিক তাই। সত্যি কথা বলতে কি, তার কাছে এই মুহূর্তে একটা টাকাও নেই। তার বহুল ব্যবহৃত ব্যাগে 100 টাকার একটা নোট ছিল। সেটা গতবার যখন মার্কেটে গিয়েছিল তখন একটা নতুন ব্যাগের জন্য বায়না করে এসেছে। বাকি টাকা 7 দিনের মধ্যে দিয়ে ব্যাগটা নিয়ে আসতে হবে, না হলে টাকাটা দোকানদারের হয়ে যাবে। তবে আশা এই বিয়েতে নিশ্চয়ই কিছু নগদ উঠবে। সেরকম কোনো একটা খাম দিয়ে ব্যাগটা ছাড়িয়ে নিয়ে আসবে। সবচাইতে ভালো হতো হলুদে যেসব অ্যাডভান্স পার্টি আত্মীয় স্বজন আসছে তাদের কেউ যদি নগদ একটা খাম হাতে ধরিয়ে দিত, তাহলে বুয়াকে সাহায্য করতে পারত। সবাই বিয়ে ঠিক হবার পর থেকে তাকে কোটিপতির বউ বলে মজা করছে। সত্যি কথা হলো তার কাছে একটা ফুটো পয়সাও নাই। না হলে আসন্ন গৃহহীন হবার আশঙ্কায় চিন্তিত এই বর্ষিয়ান মহিলার চেহারা থেকে সে চিন্তার ছাপ দূর করে দিত। রেজিনার মতো আরও একজন মানুষের মুখে চিন্তা সুস্পষ্ট হয়ে উঠেছে। নাস্তার টেবিলে তার মুখের দিকে তাকিয়ে রফিকের দুলাভাই বলে উঠল, বিয়ের আগে শালাবাবুর মুখে এত চিন্তার ছাপ কেন? এখন তো তোমার জীবনে বসন্ত ঋতু চলে এসেছে, কোকিল পক্ষীর মতো কুহু কুহু করবার কথা। আর বইলেন না দুলাভাই, একটু ঝামেলার মধ্যে পড়েছি। আসলে 2টা ঝামেলা, একটা স্বল্প মেয়াদী ঝামেলা আর একটা দীর্ঘমেয়াদী ঝামেলা।
কোনটা শুনতে চান? দুটাই বলো। বউ খুবই বুদ্ধিমতী হয়েছে। এটা হলো লং টার্ম সমস্যা, আর ইমিডিয়েটলি আমাকে একটা বিশাল সাইজের মাছ বউয়ের কাছে পাঠাতে হবে। এখন এই প্রমাণ সাইজের মাছ আমি কোথায় পাই? বউ বুদ্ধিমতী হয়েছে এটা বুঝলে কিভাবে? বিশাল সাইজের একটা মাছ পাঠাতে হবে, এটা এত টেকনিক্যালি জানালো, তখনই বুঝলাম বাকিটা জীবন এই মেয়ের সাথে দাবা খেলার মতো চলতে হবে। তাও আবার সাধারণ দাবা খেলা না, ঘোড়ার আড়াই ঘরের চালের মতো প্যাঁচালো খেলা। দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান করতে পারবো না, তবে আশা করছি স্বল্পমেয়াদী সমস্যার সমাধান করে দিতে পারবো। সেটা কিভাবে? আপনি যাবেন আমার সাথে মাছের বাজারে? না, আজকে ঈদের পরে প্রথম অফিস। সারা বছর স্টাফদের সাথে একটা দূরত্ব বজায় রাখতে হয়, যেন অ্যাডমিনিস্ট্রেশন ঠিকমতো ফাংশন করতে পারে। এই একটা দিনে সবাই একটু কোলাকুলি করি, সুতরাং অফিসে আজকে আমাকে যেতেই হবে। আমার অফিস কিন্তু নিউ মার্কেটের পাশে। তুমি আমাকে নামিয়ে দিয়ে আনোয়ারকে নিয়ে চলে যাও। আনোয়ার ড্রাইভার হলেও ওকে আমি মজা করে রাখি হারফোন মৌলা, একেবারে সৈয়দ মুস্তাফা আলীর ক্যারেক্টার, সকল কাজের কাজী। সব ড্রাইভাররা সামনের দিকে গাড়ি চালাতে বেশি পারদর্শী হয়, এর একমাত্র ব্যতিক্রম বোধহয় আনোয়ার। কোনো এক বিচিত্র কারণে সে সামনের থেকে পিছনের দিকে গাড়ি চালাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আজকে সকালে নাস্তা সেরে শালা দুলাভাই যখন তার গাড়িতে এসে বসলো, তখন সে স্বাচ্ছন্দ্যে গাড়িটা ঘুরিয়ে নিতে পারত, কিন্তু সেটা না করে সে গাড়িটা ব্যাক করতে শুরু করলো। এমনিতে গাড়ি চালানো এমন একটা ব্যাপার যেখানে আপনার সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে হবে, সেখানে ব্যাক করার সময় আপনাকে আরও বেশি সতর্ক হতে হবে। এরই মাঝে রফিকের দুলাভাই তার হারফোন মৌলাকে মাছ কেনার ইনস্ট্রাকশন দিতে শুরু করলো। আমাকে নামিয়ে দিয়ে স্যারকে নিয়ে নিউ মার্কেটে চলে যাবা। ভালো একটা মাছ কিনে দিতে পারবা না? কেন পারবো না স্যার? তাহলে মাছ কিনে স্যারকে নিয়ে শ্বশুরবাড়ি চলে যাবা। রফিকের দুলাভাইকে অফিসে নামিয়ে তারা যখন নিউ মার্কেট এসে পৌঁছালো, তখন সূর্য ঠিক মাথার উপরে। স্যার, আপনি গাড়ি থেকে নামবেন না, গাড়িতেই বসেন। আপনি নামলে স্যার মাছের দাম বাইরে যাইব। আপনারে দেইলে বুঝবো আপনি বিদেশে থাকেন। আমাকে দেখে কিভাবে বুঝবে? এই যে স্যার, আপনি কথায় কথায় এক্সকিউজ মি, থ্যাংক ইউ এইসব বলেন। আমি স্যার সবচাইতে বড় মাছটা নিয়ে আসুম, আপনি চিন্তা কইরেন না। রফিকে দুলাভাই তার ড্রাইভারকে আদর করে যে হারফোন মৌলা ডাকে, এতে নামকরণের সার্থকতা রয়েছে। সে আসলেই বিশাল সাইজের এক মাছ নিয়ে হাজির। মাছটা দেখে রফিকের মন এক অদ্ভুত আনন্দে ভরে গেল। ইংরেজিতে একটা কথা রয়েছে, ইউ নেভার গেট আ সেকেন্ড চান্স টু মেক আ ফার্স্ট ইমপ্রেশন। এই জীবনে তার স্ত্রী তাকে অসংখ্য কাজ দিবে, কিন্তু সে যে প্রথম কাজটা ভালোভাবে করতে পেরেছে, তাতে এক অদ্ভুত আত্মতৃপ্তিতে তার মন ভরে গেল। তবে এই জীবনে নিরবিচ্ছিন্ন আনন্দ বলে আসলে কিছু নেই। মাছটা সংগ্রহ করতে তার মানিব্যাগে সব টাকা ব্যয় হয়ে গিয়েছে। ব্যাপারটা সে অনুধাবন করল শাহিনদের বাসার নিচে পৌঁছে। সে মাছটার মুখের ভিতর বকশিস হিসেবে কিছু টাকা ঢুকিয়ে দিতে চেয়েছিল, যেন এই অবেলায় যে মাছটা কাটবে সে যেন খুশি মনে কাটে। কিন্তু মাছ কিনে শ্বশুরবাড়ি পৌঁছাতে পৌঁছাতে বেলা পড়ে গেল। ব্যাংকে গিয়ে যে টাকা তুলবে সেই উপায় নেই। একটা অবশ্য উপায় আছে, তার মানিব্যাগে ড্রাইভার্স লাইসেন্সের পিছনে যে সবসময় একটা $100 নোট ইমার্জেন্সি হিসেবে রেখে দেয়, আজকে এই এমার্জেন্সিতে এটা ব্যবহার করা যেতেই পারে। আনোয়ার যখন হাতের বিশাল মাছটা আকাশের মা বুয়ার হাতে তুলে দিল, তখন সত্যি কথা বলতে খুব একটা খুশি হতে পারেনি সে। সারাদিনের বিয়েবাড়ির কাজ শেষ করে হাত ধুয়ে সে সবেমাত্র বের হচ্ছিল। এখন এই অবেলায় এত বড় একটা মাছ কাটতে কার ইচ্ছে করে? কিন্তু আমরা ভবিষ্যৎ দেখতে পাই না, আর তাই সে জানে না আর কিছুক্ষণের মধ্যে তার ভাগ্য বদলাতে চলেছে। পুরনো ছেড়ে দেওয়া কাজের বাড়িগুলোতে গিয়ে ঈদের বকশিস সংগ্রহ করার প্রয়োজন তার আর নেই। আপা, মাছ কাটতে গিয়ে মাছের মুখে চিঠিটা পাইছি। আমি আসি আপা, কালকে একটু সকাল সকাল চইলা আইসো, যদি বস্তি থাইকে খেদাইয়া না দেয়। একরকম ভারাক্রান্ত মন নিয়ে শাহিন রফিকের চিঠিটা পড়তে শুরু করল, কিন্তু চিঠি শেষ করতে করতে তার মনটা এক অদ্ভুত আনন্দে ভরে গেল। সুপ্রিয়া, মাছ পছন্দ হয়েছে তো? এই জীবনে অসংখ্যবার অসংখ্য কাজ তুমি আমাকে করতে দিবে। কখনো হয়তো খুশি হবে,
কখনো একটু অসন্তুষ্ট হবে। কিন্তু আমি চাই নাই তোমার দেওয়া প্রথম পরীক্ষায় ফেল করতে। আর সেজন্য আমার মানিব্যাগে যা টাকা ছিল সব খরচ করে ফেলেছি। এত কথা বলছি এই জন্য যেন তুমি মনে না করো তোমার কাজের বুয়াকে ডলার বকশিশ দিয়েছি এটা জাহির করার জন্য যে আমার অনেক টাকা। আসলে অনেক খুঁজে পেতে মানিব্যাগে সবেধন নীলমণি এই $1 বিলই ছিল। সম্ভব হলে ওকে এটা ভাঙানোর ব্যাপারে সাহায্য করো। ইতি তোমারই রফিক। চিঠির শেষে তোমারই শব্দটা এক অদ্ভুত শিহরণ যোগ করলো তার মনোজগতে। কিন্তু এখন রোমান্টিসিজমে বুঁদ হয়ে থাকার সময় নেই। তাকে একজন গৃহহীন মানুষকে সাহায্য করতে হবে। সে অতি দ্রুত পাশের রুমে গিয়ে তার বড় ভাইয়ের কাছে ডলারটা ভাঙালো। সচরাচর তাদের বাসায় এত টাকা থাকে না, কিন্তু মৃত্যুর আগে তার বাবা ছোট মেয়ের বিয়ে উপলক্ষে বেশ কিছু টাকা ব্যাংকে রেখে গিয়েছিলেন। আজ সকালে সেই টাকা তার ভাই ব্যাংক থেকে তুলে নিয়ে এসেছিলেন। শাহিনদের ফ্ল্যাট বাড়িতে কাজের মানুষদের লিফটে যাতায়াত করার নিয়ম নেই। আর তাই ক্লান্ত অবসন্ন রেজিনা যখন এক গাদা সিঁড়ি পার হয়ে কেয়ারটেকারের রুমের সামনে পৌঁছালো, তখন কেয়ারটেকার ছেলেটি তাকে আবার 4 তলায় যেতে বলল। তখন তার শরীর এতই অবসন্ন হয়ে গিয়েছিল, আবার এক গাদা সিঁড়ি টপকে 4 তলায় যাবার কথা সে কল্পনাই করতে পারছিল না। তবুও পা টেনে টেনে যখন সে 4 তলায় পৌঁছালো, তখন সেখানে তার জন্য এক অদ্ভুত আনন্দময় ঘটনা অপেক্ষা করছিল। শাহিন রেজিনার হাতে একটি ব্যাংকের খাম গুঁজে দিতে দিতে বলল, এখানে 10,000 টাকা আছে। তোমার নয়া দুলাভাই মাছ কাটার বকশিশ পাঠিয়েছে তোমাকে। এটা দিয়ে বকেয়া বাড়ি ভাড়া শোধ করতে পারবা না? মেঘের ভার যখন আকাশ নিতে পারে না, তখন বৃষ্টি হয়ে ঝরে পড়ে। ঠিক তেমনি মানুষ যখন দুঃখের বোঝা নিতে পারে না, তখন তা কান্না হয়ে ঝরে পড়ে। কিন্তু মানুষের আর একটা ব্যাপার খুব অদ্ভুত। যখন ভীষণ অপ্রত্যাশিত আনন্দ তার জীবনে আসে, তখনও সে কান্না ঠেকিয়ে রাখতে পারে না। না হলে এমন একটা বিয়ে বাড়ির দরজায় দাঁড়িয়ে শুভ কাজের দিনে বাচ্চার মতো কেন কাঁদতে থাকবে এই বর্ষিয়ান মহিলা? আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।